ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি আপনাদের সাথে আলোচনা করব ডিজাইন অফ স্ট্রাকচারের চ্যাপ্টার 4 নিয়ে। শুরুতে আমরা দেখব চ্যাপ্টার 4-এ কী কী বিষয় থাকছে। চ্যাপ্টার 4-এ আমরা শিখব এক্সপ্লেইন দ্য ইফেক্ট অফ শেয়ারিং ফোর্স অ্যান্ড স্ট্রেস ইন আরসিসি বিম, ডায়াগোনাল টেনশন, কজ অফ ক্রিয়েটিং ডায়াগোনাল টেনশন ইন আরসিসি বিম, অর্থাৎ আরসিসি বিমে ডায়াগোনাল টেনশন কী কী কারণে সৃষ্টি হয় সেই কারণগুলো সম্পর্কে জানবো। ডায়াগোনাল টেনশন নির্ণয় করার যে ফর্মুলাটা আছে, ফর্মুলার ডেরিভেশন শিখব। ডায়াগোনাল টেনশন এবং শেয়ার স্ট্রেস সম্পর্কিত যে প্রবলেমগুলো আছে এগুলো আমরা WSD মেথডে সমাধান করা শিখবো। অ্যালোয়েবল শেয়ার স্ট্রেস সম্পর্কে জানবো। এছাড়াও এই অধ্যায়ে কিছু গাণিতিক সমস্যাগুলি সমাধান করবো এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সলভ করব। শুরুতেই থাকছে ইফেক্ট অফ শেয়ার ফোর্স অ্যান্ড স্ট্রেস ইন আরসিসি বিম। ডিজাইন অফ স্ট্রাকচার বা সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোর্স সমূহে শেয়ার স্ট্রেস খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। এই শেয়ার স্ট্রেস সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা থাকতে হবে, কারণ আমরা যতদিনই এই ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সাথে থাকবো আমাদেরকে শেয়ার স্ট্রেসের সাথে সবসময় ডিল করতে হবে। এই বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, ইভেন যে বড় স্ট্রাকচারগুলো আছে, অর্থাৎ ব্রিজ ডিজাইন গেলে এখানে আরও অনেক প্রকার স্ট্রেস আসবে, ফাটিক স্ট্রেস আসবে। তো শেয়ার স্ট্রেস সব জায়গায় লাগবে, কাজে লাগবে। নর্মালি আমরা স্ট্রেস বলতে যেটা বুঝি সেটা হচ্ছে রেজিস্টিং ফোর্স। তো একক ক্ষেত্রে হলে উদ্ধৃত প্রতিরোধকারী বলটা হচ্ছে স্ট্রেস। এই স্ট্রেস সাধারণত দুই প্রকার হয়ে থাকে, নর্মাল স্ট্রেস, শেয়ার স্ট্রেস। স্ট্রেসের আরও কিছু ক্লাসিফিকেশন আছে যেগুলো আমরা হায়ার লেভেলে গিয়ে শিখবো, তবে আপাতত আমাদের শেয়ার স্ট্রেস সম্পর্কে জানাটা গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারে আমরা শেয়ার স্ট্রেস এবং ডায়াগোনাল স্ট্রেস সম্পর্কিত বেসিক কিছু জানার চেষ্টা করব। ডায়াগোনাল টেনশন। ডায়াগোনাল টেনশনটা কি? কোনো একটা বিমের উপর লোড আরোপিত হলে, কোনো একটা বিম বা স্ল্যাব প্যানেলের উপর যদি লোড আরোপিত হয়, যদি লোডের পরিমাণটা এক্সেসিভ হয় সেক্ষেত্রে, বা আরও কিছু রেজন আছে যে রেজনগুলোর কারণে বিমের এক প্রকার, বিম বা কলামগুলোতে এক প্রকার কোনাকুনি ফাটল দেখা দেয়। তো এই কোনাকুনি ফাটলটা যে বলের কারণে তৈরি হয় এটাকে বলা হচ্ছে ডায়াগোনাল টেনশন। এই ডায়াগোনাল টেনশনগুলো সাধারণত বিমের প্রান্তে এভাবে কোনাকুনি থাকে এবং এটা বিমের মিড সেকশনে গিয়ে 90 ডিগ্রি অর্থাৎ সোজাসুজি আকার ধারণ করে। আরসিসি বিমের ডায়াগোনাল টেনশন সৃষ্টির কারণগুলো একটু জেনে নেওয়া যাক। প্রথম কারণ হলো বিমে বাহ্যিক বল প্রয়োগের পরিমাণ বেশি হলে এবং ব্যালেন্সড বিমে যে পরিমাণ রিইনফোর্সমেন্ট দরকার তার তুলনায় কম বা বেশি রিইনফোর্সমেন্ট ব্যবহার করলে এবং ওয়েব রিইনফোর্সমেন্ট ব্যবহার না করলে ডায়াগোনাল টেনশন সৃষ্টি হতে পারে। শুরুতে যেটা বলেছিলাম যে এক্সেসিভ লোড যদি আসে তো সেক্ষেত্রে ডায়াগোনাল টেনশন সৃষ্টি হতে পারে। এছাড়াও যদি আমাদের আন্ডার রিইনফোর্সড বা ওভার রিইনফোর্সড ডিজাইন করা হয় সেক্ষেত্রে ডায়াগোনাল টেনশন সৃষ্টি হতে পারে। তবে কখনোই আমাদের বিম সেকশন বা অন্যান্য স্ট্রাকচারাল মেম্বার সাধারণত ব্যালেন্সড খুবই কম ডিজাইন করা হয়, আন্ডার রিইনফোর্সড বেশি ডিজাইন করা হয়ে থাকে এবং ওভার রিইনফোর্সডও ডিজাইন করা হয় মাঝে মধ্যে। তো সেক্ষেত্রে অবশ্যই ডায়াগোনাল টেনশন সৃষ্টি হয় এবং এই ডায়াগোনাল টেনশনকে প্রতিহত করার জন্য ওয়েব রিইনফোর্সমেন্ট বা আমরা যেটাকে বলি স্টিরাপ বা টাইবার, এই ওয়েব রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়। সেক্ষেত্রে ওয়েব রিইনফোর্সমেন্ট ব্যবহার না করলে ডায়াগোনাল টেনশন মাস্ট বি সৃষ্টি হবে। এরপর রিজনটা হলো বেন্ডিং মোমেন্টের শেয়ার ফোর্স বেশি হলে বিমের ডায়াগোনাল টেনশন সৃষ্টি হয়। যে কথাটা আমি একটু আগে বলেছিলাম, সাপোর্টের নিকট ফাটলগুলো থাকে আনুভূমিক এবং 45 ডিগ্রি কোণে এবং মাঝখানে এগুলো প্রায় 90 ডিগ্রি বা লম্বভাবে অবস্থান করে। এছাড়াও কংক্রিট সেকশন পর্যাপ্ত না হলে ডায়াগোনাল টেনশন উৎপন্ন হতে পারে। সঠিকভাবে ওয়েব রিইনফোর্সমেন্ট ব্যবহার না করলেও ডায়াগোনাল টেনশন উৎপন্ন হতে পারে। অর্থাৎ আরসিসি বিমে যে পরিমাণ শেয়ার স্ট্রেস ডেভেলপ করে সেটা ক্যালকুলেশনের যে একটা ফর্মুলা আছে, ফর্মুলার ডেরিভেশনটা আমরা এখন দেখব। ফর্মুলাটা ডেরিভেশনের জন্য প্রথমে আমরা একটা বিম সেকশনের একটা ক্ষুদ্র অংশ ডেল, এই ডেল পরিমাণ দৈর্ঘ্যের একটা ক্ষুদ্র অংশ আমরা বিবেচনা করব। এই ডেল অংশের টেনশন জোন এবং কম্প্রেশন জোনের মাঝের যে দূরত্ব সেটাকে প্রকাশ করতেছি আমরা জেডি দিয়ে, এবং কম্প্রেশন ফোর্স বাম প্রান্তে সি এবং ডেল অংশ পরে ডান প্রান্তে গিয়ে হবে সি প্লাস ডেল সি। একইভাবে টেনশন ফোর্স বাম প্রান্তে হলো টি এবং ডান প্রান্তে গিয়ে ডেল অংশের কারণে এখানে ডান প্রান্তে হবে টি প্লাস ডেল টি। এছাড়া আমাদের শেয়ার ফোর্স থাকবে পজিটিভ এবং নেগেটিভ শেয়ার ফোর্স। তো আমরা ধরে নিব যে এই বিম সেকশনটা সাম্য অবস্থায় আছে। তো বিম সেকশনটা সাম্য অবস্থায় থাকার জন্য অবশ্যই বিম সেকশন সাম্য অবস্থায় ধরেই বিবেচনা করে ক্যালকুলেশন বা ডিজাইন করা হয়, কারণ সাম্য অবস্থায় না থাকলে তো স্ট্রাকচার ফেল করবে। আর আমরা কখনোই ফেইলিওর বা ফেইল্ড স্ট্রাকচার নিয়ে অ্যানালাইসিস করি না। আমরা যে সকল স্ট্রাকচার নিয়ে অ্যানালাইসিস করি সেগুলো অবশ্যই ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে। শুরুতে একটা জিনিস দেখে নেওয়ার প্রয়োজন, সেটা হচ্ছে কম্প্রেশন জোন এবং টেনশন জোন। যদি এটা একটা সাধারণভাবে বিস্তারিত বিম সেকশন হয়, এটা সাধারণভাবে বিস্তারিত বিম সেকশনের উপরে যদি আমরা কেন্দ্রীভূত লোড বা ডিস্ট্রিবিউটেড লোড এইভাবে প্রয়োগ করি তাহলে বিম সেকশনটা সাধারণত এইভাবে বাঁকায়। এভাবে যদি বাঁকায় তাহলে এই যে নিচের যে অংশটা আছে এই নিচের অংশটাতে উৎপন্ন হয় টেনশন।
অর্থাৎ এটা ছিঁড়ে আলাদা হয়ে যেতে থাকে, দুই প্রান্ত থেকে আলাদা হয়ে যেতে চায়। এই যে আলাদা হয়ে যাওয়ার প্রবণতাটা টান বলের কারণে, তো এই জিনিসটা হচ্ছে টেনশন। এবং উপর প্রান্ত যেটা, এই উপর প্রান্তটা সংকুচিত হয়। তো এই উপরের যে জোনটা, এটাকে বলা হচ্ছে কম্প্রেশন জোন। অর্থাৎ উপর প্রান্তে কম্প্রেশন ডেভেলপ হয়, নিচ প্রান্তে ডেভেলপ হয় টেনশন। সেম এজ আমরা যদি এই চিত্রটার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো আমাদের এখানে কম্প্রেশন জোনটা হচ্ছে উপরে। তো এই কারণে কম্প্রেশন জোনটা উপরে থাকে। উপরেরটা হলো কম্প্রেশন জোন, নিচেরটা হলো টেনশন জোন। এবং কম্প্রেসিভ ফোর্স যথাক্রমে সি প্লাস ডেল সি, টেনসাইল ফোর্স হচ্ছে টি এবং টি প্লাস ডেল টি। এবং আমাদের শেয়ার ফোর্স হচ্ছে বাম প্রান্তে বি। শেয়ার ফোর্সের পরিমাণ একই, এক প্রান্তে পজিটিভ এক প্রান্তে নেগেটিভ, অর্থাৎ আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড। এখানে একটা পয়েন্ট আছে ওয়াই, যেটা হচ্ছে কম্প্রেশন জোন বরাবর একটা পয়েন্ট। তো শুরুতেই যদি আমরা এই ওয়াই বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিই, যেহেতু এটা সাম্যাবস্থায় আছে, তাহলে যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে মোমেন্টের রেজাল্টেন্ট হবে জিরো, অর্থাৎ সবগুলো ফোর্সের রেজাল্টেন্ট হবে জিরো। তাহলে আমরা যদি সামেশন অফ এম ওয়াই নিই, ওয়াই পয়েন্টের মোমেন্ট নিই, তাহলে সামেশন অফ এম ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হবে। এখন আমরা দেখব যে ওয়াই পয়েন্টের সাপেক্ষে কী কী ফোর্স কাজ করতেছে। এখানে সি এবং ডেল সি কম্প্রেশন ফোর্স, এই ফোর্স দুইটার ওয়াই পয়েন্ট থেকে কোনো ডিস্টেন্স নাই, কারণ এই ফোর্স দুইটার ওয়াই পয়েন্ট বরাবর। আর আমরা জানি মোমেন্ট হলো ফোর্স ইন্টু ডিস্টেন্স, সুতরাং কম্প্রেসিভ ফোর্সগুলো আমাদের মোমেন্ট দিবে না। তাহলে বাকি থাকতেছে ভি এবং টি। ভি যদি দেখি আমাদের বাম প্রান্তে যে ভিটা আছে, তাহলে এই ভি থেকে এই ওয়াই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটা আসছে ডেল এল, তাহলে বি ইন্টু ডেল এল। এবং আমরা যদি ক্লকওয়াইজ মোমেন্টকে পজিটিভ কনসিডার করি, তাহলে বিটা ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, তাহলে বি ইন্টু ডেল এল মাইনাস কম্প্রেসিভ ফোর্সটা নিয়েছিলাম না, কারণ কম্প্রেসিভ ফোর্স কোনো মোমেন্ট দিচ্ছিল না। এবং শেয়ার ফোর্স, বাম প্রান্তের শেয়ার ফোর্স যেটা ভি, এই ভিটা থেকে আমাদের ওয়াই পয়েন্টের ডিস্টেন্স আছে, বা ডান প্রান্তে যেটা, এই ভি থেকে ওয়াই পয়েন্টের কোনো ডিস্টেন্স নাই, যার কারণে এটা নেগলেক্ট করা হয়েছে। বাট টি এর ক্ষেত্রে টেনশন ফোর্স দুটাই কিন্তু ওয়াই পয়েন্ট থেকে ডিস্টেন্স আছে। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এই পাশে একটা টি বাম প্রান্ত, অর্থাৎ এটা হচ্ছে লেফট ওয়ার্ডে কাজ করতেছে টি। তো এই টিটাকে যদি আমরা নেগেটিভ ধরি, আর এই পাশে কাজ করতেছে প্লাস টি প্লাস আরেকটা হলো ডেল টি, তাহলে টি টি দুইটা ক্যান্সেল হয়ে গিয়ে এখান থেকে আমাদের মোট মানে সামেশন যদি করি, সামেশন অফ হরিজন্টাল ফোর্স যদি করি, তাহলে আমাদের থাকতেছে শুধু ডেল টি। তো দ্যাটস ওয়াই এখানে মোমেন্টিভ হলো ডেল টি। তাহলে ডেল টি ইন্টু ডেল টির সাথে ডিস্টেন্স হলো এই যে ওয়াই পয়েন্ট পর্যন্ত ডেল টির সাথে ডিস্টেন্স হলো জেডি। এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি জিরো, কারণ এখানে আর কোনো ফোর্স নাই। তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে বিষয়টা এমন আসতেছে বি ডেল এল ইজ ইকুয়াল টু ডেল টি জেডি। এটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিব। এখন দেখবো আমরা নাও আনুভূমিক শেয়ার ফোর্স। আনুভূমিক শেয়ার ফোর্স যদি মানে একক শেয়ার ফোর্স যদি ভি কেজি পার সেন্টিমিটার স্কোয়ার বা মিটার স্কোয়ার হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ডেল টি এর পরিমাণটা হবে হলো এই ভি ইন্টু একক দৈর্ঘ্যটা ছিল ডেল এল এবং প্রস্থটা ছিল বি। তাহলে ডেল টি সমান হবে বি একক শেয়ার ফোর্স ইন্টু ডেল এল ইন্টু বি, অর্থাৎ ডেল টি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি বি ডেল এল বিটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন ইকুয়েশন 1 এবং 2 থেকে এই ডেল টি এর মানটা আমরা ইকুয়েশন 1 এ বসিয়ে দেব ফ্রম ইকুয়েশন 1 and 2। তাহলে আমাদের ইকুয়েশন 1 নম্বরটা কি ছিল? 1 নম্বরটা ছিল বি ডেল এল ইজ ইকুয়াল টু ডেল টি জেডি, বি ডেল এল ইজ ইকুয়াল টু ডেল টি জেডি। এখান থেকে ডেল টি এর মানটা যদি আমরা 2 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশনে ইনপুট করি, তাহলে আসতেছে বি ডেল এল ইজ ইকুয়াল টু ছোট ভি ডেল এল বি ইন্টু জেডি। তা এখান থেকে আমরা যদি একক শেয়ার ফোর্স যেটা আমরা বের করবো, এটাকে এক পাশে রাখি, তাহলে দাঁড়াচ্ছে এবং ডেল এল ডেল উভয় পাশে ক্যান্সেল হয়ে গেলে ভি বাই বি জেডি এটা দাঁড়াচ্ছে। তো এখানে এই করুন যে জে এর মানটাকে এখানে নেগলেক্ট করা হয়, জে এর মান অগ্রাহ্য করা হয়। তো জে এর মান অগ্রাহ্য করা হলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে বি ইজ ইকুয়াল টু ভি বাই বিডি। এটাই হলো আমাদের সে ফর্মুলা, যে ফর্মুলা দিয়ে আমরা শেয়ার ফোর্স ক্যালকুলেশন করব। তো
ফর্মুলাটা আশা করছি সবাই বুঝতে পারছি। এখন আমরা এই সম্পর্কিত কিছু অঙ্ক দেখবো। কেউ যদি না বুঝে থাকে অঙ্কগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। প্রথম অঙ্কে দেওয়া আছে একটি সাধারণভাবে স্থাপিত বিমের প্রস্থ 25 সেন্টিমিটার, কার্যকরী গভীরতা 45 সেন্টিমিটার এবং স্প্যান দৈর্ঘ্য 65 মিটার। বিমটি নিজস্ব ওজন সহ মোট 13,600 কেজি লোড বহন করছে। যদি কংক্রিটের সর্বোচ্চ পীড়ন 211 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার হয় তবে বিমটিতে ওয়েব রিইনফোর্সমেন্ট প্রয়োজন হবে কি? ওকে, ওয়েব রিইনফোর্সমেন্ট প্রয়োজন হবে কি এটা আমরা কীভাবে নির্ণয় করব? এটা নির্ণয় করতে হলে আমাদের দুইটা ভ্যালু প্রথমে ডিটারমাইন করতে হবে। একটা হচ্ছে কংক্রিট কন্ট্রিবিউশন, যেটা ভিসি, অর্থাৎ কংক্রিট কী পরিমাণ শেয়ার ফোর্স রেজিস্ট করতে পারবে এটা। আর সেকেন্ড হচ্ছে যে লোডগুলো আছে, যে কন্ডিশনগুলো আছে, এই কন্ডিশনের জন্য কী পরিমাণ শেয়ার স্ট্রেস ডেভেলপ হবে বিমে। যদি আমাদের ডেভেলপড শেয়ার স্ট্রেস কংক্রিটের রেজিস্টিং শেয়ার স্ট্রেস থেকে বেশি হয় সেক্ষেত্রে ওয়েব রিইনফোর্সমেন্টের প্রয়োজন হবে। এবং যদি ডেভেলপড শেয়ার স্ট্রেসের মান আমাদের কংক্রিটের কন্ট্রিবিউশন যেটা হবে বা কংক্রিটের রেজিস্টিং শেয়ার স্ট্রেসের যে ভ্যালু থাকবে তার থেকে কম হয় তাহলে ওয়েব রিইনফোর্সমেন্ট প্রয়োজন হবে না। এখানে কয়েকটা ফর্মুলা আছে, আমরা অঙ্ক করতে করতে দেখে নিব। শুরুতে আমরা দেখে নিব যে কী কী ডাটা দেওয়া আছে, ডাটাগুলো তুলে ফেলি। বিমের প্রস্থ দেওয়া আছে 25 সেন্টিমিটার, কার্যকরী গভীরতা দেওয়া আছে 45 সেন্টিমিটার, স্প্যান দৈর্ঘ্য দেওয়া আছে 65 মিটার এবং নিজস্ব ওজন সহ মোট 13,600 কেজি লোড বহন করতেছে। বড় ডাব্লু হচ্ছে 13,600 কেজি। তো সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে যেটা হয়, সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে বিমের শেয়ার ফোর্স ডায়াগ্রাম সাধারণত এমন হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম শেয়ার ফোর্স যেটা সাপোর্টে তৈরি হয় সেটা হয় মোট শেয়ার ফোর্সের অর্ধেক। তো ম্যাক্সিমাম শেয়ার ফোর্স ভি ইজ ইকুয়াল টু W/2। এখানে যদি নিজস্ব ওজন টোটালটা দেওয়া আছে, যদি প্রতি কেজি পার মিটারে থাকতো সেক্ষেত্রে আমরা এটাকে নিতাম WL/2। অর্থাৎ ইউনিট ওয়েট যদি কেজি পার মিটারে থাকতো তবে একে লেন দিয়ে গুণ দিয়ে আমরা মোট ওজনে নিয়ে নিতাম, ডাব্লু করে নিতাম। এখানে সরাসরি ডাব্লু দেওয়া আছে সুতরাং এটার প্রয়োজন হচ্ছে না। তো শেয়ার ফোর্স বি ইজ ইকুয়াল টু আসতেছে W/2, 13,600/2। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 6,800 কেজি। কী পরিমাণ শেয়ার স্ট্রেস ডেভেলপ হবে এই আরোপিত যে লোড আছে অ্যাপ্লাইড লোডের জন্য, সেই ফর্মুলাটা হলো বি ইজ ইকুয়াল টু ভি CR/BT। এখানে ভি সিআরটা হচ্ছে ক্রিটিক্যাল শেয়ার ফোর্স এবং এই ক্রিটিক্যাল শেয়ার ফোর্স উৎপন্ন হয় সাপোর্ট থেকে ডি ডিস্টেন্সে। দ্যাট মিনস সাপোর্টে যে শেয়ার ফোর্স থাকে ওইখান থেকে ডি ডিস্টেন্সের জন্য যে পরিমাণ শেয়ার ফোর্স কমে ওইটুকু মান বাদ দিলে আমরা পাবো ক্রিটিক্যাল শেয়ার ফোর্স VCR। তো VCR এর একটা ফর্মুলা আছে, VCR ইজ ইকুয়াল টু যে বড় ভি মাইনাস DW/100। যদি ডব্লিউ এর মান যদি কেজি পার সেন্টিমিটারে থাকে সেক্ষেত্রে 100 দিয়ে ভাগ দেওয়ার প্রয়োজন হয়। ডি এর মান সেন্টিমিটারে থাকলে 100 দিয়ে ভাগ দিয়ে এটাকে মিটারে নেওয়া হয়। তাহলে ছোটো ডব্লু বা ইউনিট ওয়েট, ইউনিট লোডটা আমাদের বের করে নিতে হবে। সেটা হচ্ছে টোটাল লোড হলো 13,600 কেজি এবং স্প্যান লেন্থ ছিল 6.5 মিটার। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 2092.31 কেজি পার মিটার। দেন ভিসিআর নির্ণয় করার পর আমরা ভি নির্ণয় করব, বা এটাকে VU বলতে পারি আমরা, ভি আলটিমেট। আর এই VU নির্ণয় করার পর আমরা কম্পেয়ার করবো একে VC এর সাথে, অর্থাৎ কংক্রিটের রেজিস্টিং শেয়ার ফোর্স। তো VC এর একটা ফর্মুলা আছে, VC ইজ ইকুয়াল টু 0.292 √F'(C)। ওকে, তো এই দুইটা জিনিস আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে শুরু করি VU দিয়ে। তো VU এর জন্য আমাদের VCR লাগবে। VCR ইজ ইকুয়াল টু V মাইনাস WD/100। এখানে WD/100 বিয়োগ দেওয়ার কারণটা হচ্ছে আমি যেমন আগেই বলেছি যে আমাদের সাপোর্ট থেকে ডি ডিস্টেন্সে উৎপন্ন হয় ক্রিটিক্যাল শেয়ার ফোর্স, আর এই ভিটা হলো সাপোর্টের শেয়ার ফোর্স বা ম্যাক্সিমাম। তো এটা থেকে এই ক্রিটিক্যাল ডি ডিস্টেন্সটা বাদ দিলে আমরা যেটা পেয়েছি ক্রিটিক্যাল শেয়ার ফোর্স 6,800 মাইনাস ডব্লু হলো ইউনিট লোড 2092.31 কেজি পার মিটার ইন্টু ডিটা হলো ইফেক্টিভ ডেপথ, কার্যকরী গভীরতা যেটা দেওয়া ছিল 45 সেন্টিমিটার। যেহেতু আমাদের লোডটা আছে কেজি পার মিটারে এই জন্য 100 দিয়ে ভাগ দিয়ে কেজি পার মিটার নেওয়া লাগবে, সেন্টিমিটারকে মিটার করা লাগবে আর কি। তো এইটাকে ক্যালকুলেশন করলে ক্রিটিক্যাল শেয়ার ফোর্স আসতেছে 5,858.46 কেজি। VCR পেয়ে গেলাম। নাও VU বা ভি আলটিমেট হলো
BCR বাই বিটি। BCRটা পেয়েছিলাম 5858.46 ভাগ বি হচ্ছে প্রস্থ 25 সেন্টিমিটার, ডি দেওয়া আছে 45 সেন্টিমিটার। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 5.21 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তো কী পরিমাণ শেয়ার স্ট্রেস উৎপন্ন হবে অ্যাপ্লাইড লোডের কারণে সেটা বের করলাম, সেটা আসছে 5.21 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন দেখব কংক্রিট কী পরিমাণ রেজিস্ট করতে পারে। তো কংক্রিটের রেজিস্টিং শেয়ার ফোর্স হচ্ছে বিসি। বিসি ইজ ইকুয়াল টু আমরা জানি 0.292 এফ প্রাইম রুট ওভার এফ প্রাইম সি। এফ প্রাইম সিটা দেওয়া আছে কংক্রিটের সর্বোচ্চ চাপ পীড়ন বা ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস অফ কংক্রিট। এফ প্রাইম সি ইজ ইকুয়াল টু 211 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে। তো 0.292 ইন্টু 211 এটা যদি করি, এটা ক্যালকুলেশন করলে আসবে 4.24 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখান থেকে দেখতে পাই যে অ্যাপ্লাইড লোডের কারণে যে শেয়ার স্ট্রেসটা সেটা ছিল 5.21 এবং কংক্রিট রেজিস্ট করতে পারবে 4.24। তাহলে বাকিটা কই যাবে? তাহলে বাকিটা রেজিস্ট করার জন্য অবশ্যই আমাদেরকে ওয়েব রিনফোর্সমেন্ট প্রদান করতে হবে। তো যেহেতু আমি লিখব যেহেতু ভিইউ গ্রেটার দেন বিসি, অতএব আমাদের প্রশ্নে বলেছিল ওয়েব রিনফোর্সমেন্ট প্রয়োজন কিনা, আমরা লিখে দিব অতএব ওয়েব রিনফোর্সমেন্ট প্রয়োজন। এই ছিল অঙ্ক। আশা করছি এটা আমরা সবাই বুঝতে পেরেছি। অনেক সময় যেটা হয় সেটা হলো এই যে আমরা ভিসি এর মানটা বের করলাম, ভিসি এর মান কষ্ট করে বের করার প্রয়োজন হয় না। হয়তো এমন হতে পারে আমাদের পরীক্ষাতে ভিসি এর মানটা দেওয়া থাকবে, সেক্ষেত্রে শুধুমাত্র ভিইউ বের করলে দুইটা কম্পেয়ার করলেই হবে, আমরা জানতে পারবো ওয়েব রিনফোর্সমেন্ট প্রয়োজন হবে কিনা। আবার কী পরিমাণ ওয়েব রিনফোর্সমেন্ট প্রয়োজন হবে, এটার স্পেসিং কী হবে, এগুলো সম্পর্কে আমরা পরবর্তী চ্যাপ্টারে জানবো। এখন আমরা পরবর্তী প্রবলেম সলভ করব। পরবর্তী প্রবলেমটাতে বলা হচ্ছে 6 মিটার স্প্যান বিশিষ্ট সাধারণভাবে স্থাপিত একটি আরসিসি আয়তাকার বিমের প্রতি মিটার দৈর্ঘ্যে নিজস্ব ওজন সহ 1400 কেজি ডেড লোড এবং 1700 কেজি লাইভ লোড আরোপিত হয়েছে। বিমটির প্রস্থ 25 সেন্টিমিটার, মোট গভীরতা 50 এবং মোট কাভারিং 5 সেন্টিমিটার হলে জিএসডি পদ্ধতি উৎপন্ন শেয়ার পীড়নের মান নির্ণয় করতে হবে। বিমের স্প্যান দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার এবং ডেড লোড দেওয়া আছে প্রতি মিটার দৈর্ঘ্যে 1400 কেজি পার মিটার। লাইভ লোডের মানটা দেওয়া আছে 1700 কেজি পার মিটার। বিমটির প্রস্থ দেওয়া আছে 25 সেন্টিমিটার, মোট গভীরতা দেওয়া আছে 50 সেন্টিমিটার। তো মোট গভীরতা থেকে কাভারিং বাদ দিলে আমরা কার্যকরী গভীরতা পাই। কাভারিং দেওয়া আছে 5 সেন্টিমিটার, একবারে যদি আমরা 5 সেন্টিমিটার বিয়োগ দিয়ে দিই তাহলে ডি এর মান পেয়ে যাবো 45 সেন্টিমিটার। ইএসডি পদ্ধতিতে উৎপন্ন শেয়ার পীড়নের মান নির্ণয় করো। ওকে, তো প্রথমত যদি আমাদের ডেড লোড প্রশ্নে যদি ডেড লোড এবং লাইভ লোড আলাদা আলাদাভাবে দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আনফ্যাক্টরড লোডগুলোকে প্রথমে ফ্যাক্টর করে নিতে হবে। তো ইএসডি পদ্ধতিতে ফ্যাক্টর করা হয় সাধারণত বিএনবিসি 2020 যেটা আপডেট ভার্সন। তো এই আপডেট ভার্সনে আমাদের ফ্যাক্টর দেওয়া আছে হলো 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। টোটাল লোড ডব্লিউ ইজ ইকুয়াল টু এটা, বাট পলিটেকনিক সিরিজের বইগুলোতে এটা এখনও পুরাতন প্রবিধান মেনেই দেওয়া আছে 1.4 এবং 1.7। আমরা অঙ্কগুলো করার ক্ষেত্রে 1.2 এবং 1.6 দিয়ে করার চেষ্টা করব, তবে বইয়ে যেহেতু 1.4 এবং 1.7 আছে, তো সেক্ষেত্রে আমি 1.4 এবং 7 ইউজ করে অঙ্কটা করতেছি। তবে অবশ্যই এটা সংশ্লিষ্ট ক্লাস টিচারের সাথে আলোচনা করে এবং বিএনবিসি রেফারেন্স দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। তো প্রথমে আনফ্যাক্টরড লোডগুলোকে ফ্যাক্টর করব। 1.4 ইন্টু ডেড লোড হলো 1400 প্লাস 1.7 লাইভ লোড হলো 1700। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 4850 কেজি পার মিটার। এটা হলো প্রতি মিটার দৈর্ঘ্যে আরোপিত লোড 4850 কেজি। তো টোটাল শেয়ার ফোর্স ভি ইজ ইকুয়াল টু আমরা জানি WL/2। ডব্লিউ এর মান হলো 4850, এল হলো স্প্যান দৈর্ঘ্য যেটা দেওয়া ছিল 6 মিটার ভাগ 2। এটা ক্যালকুলেশন করলে আসবে 14500 কেজি। আমাদের নির্ণয় করতে হবে ভিইউ আলটিমেট, অর্থাৎ প্রতি একক যে শেয়ার ফোর্সটা আছে সেই শেয়ার ফোর্সটা। তার জন্য প্রথমে ক্রিটিক্যাল শেয়ার বের করতে হবে এবং আমি বলছি যে ক্রিটিক্যাল শেয়ারটা উৎপন্ন হয় সাপোর্ট থেকে ডি ডিস্টেন্সে। আমরা এখানে যে শেয়ারটা মূলত পাই বি ইজ ইকুয়াল টু WL/2 এর মাধ্যমে, এটা হলো সাপোর্টের শেয়ার ফোর্স। তো
এখান থেকে ক্রিটিক্যাল শেয়ার VCR বের করতে হলে VCR ইজ ইকুয়াল টু ভি মাইনাস WD/100। ভি পেয়েছি 14,500 মাইনাস ডব্লিউ এর মান হলো 4,850 কেজি পার মিটার, ডি 45 সেন্টিমিটার এবং ভাগ 100। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 12,367.5 কেজি। নাও ভি ইজ ইকুয়াল টু আমরা জানি VCR/BD। বি এবং ডি দুইটাই দেওয়া আছে, বি দেওয়া আছে 25 সেন্টিমিটার, ডি হলো 45 সেন্টিমিটার। তো বিডি দিয়ে ভাগ করলে এটাকে ক্যালকুলেশন করলে আসবে 11 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটাই হলো উৎপন্ন শেয়ার পরিমাণ 11 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা অ্যান্সার। খুবই সহজ অঙ্ক, আশা করছি আমরা সবাই বুঝতে পারছি। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এর সাধারণভাবে বিস্তারিত আয়তাকার বিমের কার্যকরী গভীরতা 50 সেন্টিমিটার, প্রস্থ 25 সেন্টিমিটার। বিমটির দৈর্ঘ্য 6 মিটার এবং প্রতি মিটার দৈর্ঘ্যে নিজস্ব ওজন সহ 3200 কেজি সমবায় বিস্তৃত লোড বহন করে। এখানে বিসি এর মানটা দেওয়া আছে 6 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তবে এতে স্ট্র্যাপ ব্যবহার প্রয়োজন হবে কিনা। তাহলে শুরুতে আমরা যে অঙ্কটা করেছিলাম, যে প্রবলেমটা সলভ করেছিলাম, আমরা ভি আলটিমেট নির্ণয় করে ভিসি এর সাথে কম্পেয়ার করব। যদি ভি আলটিমেট বেশি হয় তাহলে স্ট্র্যাপ ব্যবহার করতে হবে। যদি ভিসি অর্থাৎ কংক্রিটের রেজিস্টিং শেয়ার ফোর্স যদি বেশি হয় তাহলে স্ট্র্যাপ ব্যবহারের প্রয়োজন হবে না। শুরুতে আমরা ভি নির্ণয় করব। ভি নির্ণয় করার জন্য যে ডাটাগুলো দেওয়া আছে এগুলো প্রথমে আমরা তুলে নিই। কার্যকরী গভীরতা বা ইফেক্টিভ ডেপথ দেওয়া আছে 50 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 25 সেন্টিমিটার এবং স্প্যান লেন্থ হলো 6 মিটার এবং প্রতি মিটার দৈর্ঘ্যে 3200 কেজি অর্থাৎ 3200 কেজি পার মিটার লোড সমবায়ে বিস্তৃত লোড বহন করতেছে। বিসি এর মান দেওয়া আছে 6 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। বিমে স্ট্র্যাপ ব্যবহারের প্রয়োজন আছে কি না WSD পদ্ধতিতে সলভ করতে হবে। ওকে, শুরুতে আমরা দেখি কীভাবে তাহলে ভি নির্ণয় করব। তো আমরা জানি ভি ইজ ইকুয়াল টু WL/2, অর্থাৎ ডাব্লিউ এর মানটা যখন কেজি পার মিটারে দেওয়া থাকবে তখন ফর্মুলা হচ্ছে WL/2। আর যদি কখনো ডাব্লিউ টোটাল লোডটা দেওয়া থাকে, বড় ডব্লিউ যেটা, সেক্ষেত্রে ভি এর মানটা হবে W/2। তো WL/2 করলে আসবে 3200, এল হলো 6 মিটার ভাগ 2। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 9600 কেজি। এখন নির্ণয় করব ক্রিটিক্যাল শেয়ার। ক্রিটিক্যাল শেয়ার VCR ইজ ইকুয়াল টু ভি মাইনাস WD/100। ভি পেয়েছি আমরা 9600 কেজি, সেখান থেকে ডব্লিউ হলো 3200, ডি হলো 50 সেন্টিমিটার ভাগ 100। এটাকে ক্যালকুলেশন করলে VCR আসবে 64। এটা একটু ক্যালকুলেশন করে নিই আমরা। 9600 বিয়োগ হচ্ছে 3200 ইন্টু 50/100। তো ক্রিটিক্যাল শেয়ার ফোর্স ক্যালকুলেশন করলে এখান থেকে আসবে 8000 কেজি। এখন যে ইউনিট শেয়ার ফোর্স বি, ইউনিট শেয়ার ফোর্স বি ইজ ইকুয়াল টু আমরা জানি VCR/BD। তো বি ইজ ইকুয়াল টু VCR/BD। VCR পেয়েছি আমরা 8000 কেজি, বি ও ডি এর মান দুইটাই দেওয়া আছে, বি 25 এবং ডি হলো 50। এটাকে ক্যালকুলেশন করলে ভি ইউ যেটা অর্থাৎ আলটিমেট শেয়ার ফোর্স অ্যাপ্লাইড লোডের কারণে যেটা সৃষ্টি হচ্ছে সেটা আসতেছে 6.4 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং কংক্রিটের রেজিস্টিং শেয়ার ফোর্স যেটা প্রশ্নে দিয়েছিল বিসি সেটা ছিল 6 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তো যেহেতু অ্যাপ্লাইড লোডের কারণে সৃষ্ট শেয়ার ফোর্স বিইউ বিসির থেকে বেশি, অর্থাৎ আমাদের এই বিমে স্ট্রিপ ব্যবহার করতে হবে বা স্ট্রাপ ব্যবহারের প্রয়োজন হবে। এখানে আমরা লিখে দেবো যেহেতু ভিইউ গ্রেটার দেন ভিসি, অতএব ওয়েব রিইনফোর্সমেন্ট নেডেড। তো এই ছিল শেয়ার ফোর্স নির্ণয় সম্পর্কিত যে অঙ্কগুলো, খুবই সহজ অঙ্ক, আশা করছি সবাই বুঝতে পারছি। এখন দেখবো এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো পরীক্ষাতে এসে থাকে। শুরুতে আছে ডায়াগোনাল টেনশন, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি যে ডায়াগোনাল টেনশন বলতে কি বোঝায়, ডায়াগোনাল টেনশন কেন সৃষ্টি হয়, ডায়াগোনাল টেনশন কিভাবে প্রতিরোধ করা যায়। ডায়াগোনাল টেনশন প্রতিরোধের সবথেকে বেটার ওয়েটা হচ্ছে ওয়েব রিইনফোর্সমেন্ট বা স্টিরাপ। এবং শেয়ার ফোর্স নির্ণয় সম্পর্কিত যে একটা ফর্মুলা ডেরিভেশনটা আছে, ফর্মুলা ডেরিভেশনটা আমরা শিখেছি। তো এই ছিল আমাদের ডিজাইন অফ স্ট্রাকচার সম্পর্কিত মোটামুটি বেসিক কিছু আলোচনা।